আজ থেকে কয়েক বছর আগে যখন আমি প্রথমবারের জন্য পাহাড় চড়েছিলাম তখন ট্রেকিং শব্দটার মানেই জানতাম না, কিন্তু সেই 2022 সাল থেকে শুরু করে প্রতি বছর একটা করে হাই অল্টিটিউড হিমালয়ান ট্রেক করার পর এখন আমার কাছে ট্রেকিং শব্দটার মানে এক কথায় নিজেকে খুঁজে পাওয়া। যখনই আমার জীবনে কোনো কঠিন সময় আসে, মন এবং বিবেক একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমে আসে, তখন ট্রেকিং আমার জন্য পেন কিলারের মতো কাজ করে। কিন্তু সব সময় মন ভালো রাখতেও হিমালয়ের কোনো পাহাড়ে যাওয়া সম্ভব নয়। তাই আমি লাস্ট একটা বছরে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার এবং ঝাড়খণ্ডের বেশ কয়েকটা ছোটোখাটো পাহাড়ে ট্রেক করেছি। তবে এইবারে বাইরের অন্য কোনো রাজ্যে নয়, এবার আমি বেরিয়ে পড়েছি আমাদেরই দক্ষিণবঙ্গে অবস্থিত বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বেশ কিছু পাহাড়ে ট্রেক করতে, যার মধ্যে আজকের আমার গন্তব্য বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড় বিহারীনাথ, যেটা উচ্চতার দিক থেকে খুব বেশি না হলেও বেশ রোমাঞ্চকর। আর একবার ইমাজিন করো, এই যে ঘন জঙ্গলটা দেখতে পাচ্ছ, এখান জায়গায় তোমরা কেউ রয়েছো, কেমন তোমরা ফিল করবে সেটা। তবে যে কোনো জায়গায় পৌঁছানোর জন্য জার্নিটাও খুব ইম্পর্টেন্ট, তাই আজকের গল্পে জার্নি, অ্যাডভেঞ্চার এবং অবশেষে ক্লাইম্যাক্স হিসেবে অফবিট বাঁকুড়ার যে রূপ আমি দেখেছিলাম, তাতে বোধহয় এই ট্রিপটা আমার জীবনের সেরা সোলো ট্রিপ হয়ে থাকবে। 10 বছরের অঙ্কুশ ক্লাস 4-এ পড়ে, যার সাথে এখানটায় এই খালের পাড়ে বসে আমার বন্ধুত্ব হয়ে গেল। তো লাস্ট টাইম আমি একা এরকম কোনো পাহাড়ে গিয়েছি প্রায় 6 মাসের বেশি হয়ে গেছে, তাই মনের মধ্যে হালকা নার্ভাসনেস তো কাজ করছিল, কিন্তু বাস একবার হাওড়া ব্রিজে উঠতেই সেই নার্ভাসনেসটা এক্সাইটমেন্টে পরিণত হয়ে গেল। অনেক দিন পর আবার নিজেকে সেই পুরনো রূপে ফিরতে দেখে বেশ ভালোই লাগছিল। এনিওয়ে, আজকের আমার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য সবার আগে আমাকে যেতে হবে আসানসোল জংশন স্টেশনে এবং তারপর ওইখান থেকে মধুকুণ্ডা নামের একটি স্টেশনে। সকাল 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের সেকেন্ড ক্লাসে আমার আগের থেকেই টিকিট কাটা ছিল, তাই ট্রেন দেওয়ার সাথে সাথেই উঠে সিটে বসে পড়লাম। তবে আজকের হাওড়া থেকে আসানসোল পর্যন্ত এই 3 ঘন্টা 15 মিনিটের রাস্তায় না আমি জানলার ধারে সিট পেয়েছি, না জানলার বাইরে দেখার জন্য কোনো ছোটোখাটো পাহাড়ও চোখে পড়বে, তাই মনে মনে একটু আফসোস নিয়ে চোখ বুজলাম। এসে পৌঁছালাম আসানসোল জংশন স্টেশন। ভারতীয় রেলের ঐতিহ্য বজায় রেখে আমাদের ট্রেন আসানসোল পৌঁছালো 35 মিনিট লেটে, না হলে 9:45-এর আসানসোল থেকে আদ্রাগামী লোকাল ট্রেনটা পেয়ে যেতাম। যাই হোক, কি আর করা যাবে, এখন পরবর্তী ট্রেন রয়েছে সেই 10:55, মানে হাতে সময় রয়েছে প্রায় 45 মিনিটের মতো। আর যেহেতু আসানসোল স্টেশনে এইটা আমার প্রথমবার, তাই ঠিক করলাম সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়ে আসানসোল স্টেশনটা একটু ঘুরে দেখে নেব। তারপর কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে নিয়ে 10 টাকা দিয়ে একটা লোকাল ট্রেনের টিকিট কেটে চলে এলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই আসবে মধুকুণ্ডা যাওয়ার ট্রেন। প্রায় 10 মিনিট অপেক্ষা করে যখন ট্রেন ঢুকলো তখন ঘড়িতে বাজছে 11:05। যাই হোক, নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেট করে অবশেষে ট্রেন ছাড়লো। আসানসোল থেকে পুরুলিয়াগামী এই মেমু স্পেশাল মধুকুণ্ডা পর্যন্ত যেতে সময় নেবে ওই আধ ঘন্টা মতো এবং পার করবে 2টো স্টেশন, বার্নপুর ও দামোদর জংশন। তবে যেটা দেখার বিষয় সেটা হলো দামোদর নদের এই অপরূপ দৃশ্য। ওকে, তো এখন আমি তোমাদেরকে আজকের ভিডিওর কনসেপ্টটা ক্লিয়ার করে বলি। তো যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে আমার কী ধরনের ভিডিও বানাতে সবথেকে বেশি ভালো লাগে, তাহলে আমার উত্তর হবে হচ্ছে ট্রেকিং ভিডিও বা ক্যাম্পিং ভিডিও, আরও যদি স্পেশালি সেটা সোলো ট্রিপের হয়। তো তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানবে, আজ থেকে প্রায় বেশ কয়েক মাস আগে আমি আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যগুলো যেমন বিহার বা ঝাড়খণ্ডের বেশ কিছু ছোট ছোট পাহাড়ে সোলো ট্রেক করতাম। তো প্রায় 6 মাস পরে আজকের আবার আমি বেরিয়ে পড়েছি সেরকমই একটা সোলো ট্রেকিংয়ের ভিডিও করতে। আর এটা কিন্তু বিহার বা ঝাড়খণ্ডে নয়, আজকের আমি চলে এসেছি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড় যেটা রয়েছে সেটাতে ট্রেক করতে, তাও আবার সোলো। এখন আমি রয়েছি কিন্তু পুরুলিয়া জেলার মধুকুণ্ডা নামের একটা স্টেশনে।
এনিওয়ে ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু এই মধুকুণ্ডা স্টেশনটা বেশ ভালো লেগেছে আমার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বসার জন্য কিন্তু অনেক জায়গা রয়েছে, মাথার উপরে কিন্তু শেড রয়েছে, প্লাস গাছপালাও রয়েছে, আর তাছাড়া খাবার জল থেকে শুরু করে পাখা এই গরমে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যাই হোক, চলো এখন 12টা বাজে, বেশি আর কথা না বলে যাওয়া যাক বিহারীনাথের দিকে। এইবার যেখানে আমি এই স্টেশনটার এত তারিফ করলাম, ঠিক তখনই হঠাৎ আমার চোখে পড়লো এমন একটা জিনিস যেটা আমার মুডটাই খারাপ করে দিল। আমি জানি না, হতে পারে ওই গাছটা হয়তো ওখানে তার শাখা প্রশাখা ছড়িয়ে সমস্যার সৃষ্টি করছে, তাই তাকে ছেঁটে ফেলা হচ্ছে। তবে একদিন যখন তীব্র রোদে ছায়া দেওয়ার জন্য মাথার উপরে এই গাছ থাকবে না, তখন মানুষের মূল্য বুঝবে। যাই হোক, 2 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে কিছুটা হাঁটতেই আমি কি দেখতে পেলাম দেখো। তো এই আমার পিছনে যে ট্রেকার দেখতে পাচ্ছ, এই ট্রেকারই হচ্ছে যাবে ইটুরি মোড়। এই সামনে কয়েকটা ট্রেকার দাঁড়িয়েও রয়েছে, আর ওই হচ্ছে মধুকুণ্ডা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর থেকে এই বেরিয়ে এলে কিন্তু সামনে এই যে ট্রেকার রয়েছে, এই ট্রেকারে করে এখন আমি যাব ইটুরি মোড় নামের একটা জায়গায়, যেখান থেকে আবার গাড়ি পাল্টে আমায় যেতে হবে বিহারীনাথ। ট্রেকারে বসেই আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল, যেটা শুনে তোমাদের হয়তো হাসি পেতে পারে, তবু শুনে দেখো। ছোটবেলায় যখন আমি মামার বাড়ি বেড়াতে যেতাম, তখন ওইখানে এই ট্রেকার খুব চলতো, এখনও অল্প স্বল্প চলে। তবে সেই সময় এই ট্রেকার গাড়িটা আমার এতটাই পছন্দের ছিল যে কেউ আমাকে বড় হয়ে কি হব জানতে চাইলে আমি খুব এক্সাইটমেন্টের সাথে বলতাম, বড় হয়ে আমি ট্রেকার চালাবো। কি শুনে হাসি পেলো, তাই তো? যাই হোক, এই সামনের যে ব্যারিকেডগুলো দেখছো, এখন আমরা পুরুলিয়া জেলা পার করে বাঁকুড়ায় প্রবেশ করলাম। তো এখন চলে এলাম হচ্ছে ইটুরি মোড়ে। এই আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইটুরি মোড়ের অটো স্ট্যান্ড। এইখান থেকে কিন্তু অটো যায় বিহারীনাথ পাহাড় পর্যন্ত। তো এখান থেকে কিন্তু বাস থাকে, ট্রেকারও থাকে। 12:30টার সময় বাস ছিল, এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:45, সেই বাস আমি মিস করে গেছি, তাই এখন এই অটোতে করেই যেতে হবে। এছাড়া কিন্তু দুপুরের দিকে বলছে 3টের পরে ট্রেকারও থাকে, তো অতক্ষণ ওয়েট করে তো লাভ নেই, আমায় তাড়াতাড়ি যেতে হবে। এই অটো করে এখন যাবো হচ্ছে বিহারীনাথ। ইটুরি মোড় থেকে অটোয় উঠে দেখলাম এই রাস্তাটা বেশ খারাপ। সেই বিষয়ে অটোওয়ালার সাথে কথা বলে জানতে পারলাম আসানসোল থেকে বার্নপুর হয়ে দামোদর নদ পার হয়ে আরও একটা রাস্তা দিয়েও এই বিহারীনাথ যাওয়া যায়, যেটা তুলনামূলক বেশ ভালো ও কম সময় নেয়। তাই আমি মনে মনে ঠিক করলাম যে ফেরার সময় ওই রাস্তাটা দিয়েই ফিরবো। এমন সময় অটোতে বসেই একটু দূরে বিহারীনাথ পাহাড় চোখে পড়ল, এবং আমি অটোওয়ালাকে ওই পাহাড়ের সম্বন্ধে জানতে চাইলে উনি যা বললেন তা শুনে আমি একটু হতাশ হয়ে গেলাম। তো এখন উঠতে দিচ্ছে না, বা রাস্তা বন্ধ, পাহাড়ের পথটা একদম শিওর জান, আমি তো পাহাড়ে উঠবো বলেই ভেবে এলাম। তারপর মনে মনে ভাবলাম, এতটা রাস্তা যখন এসেইছি তখন গিয়েই দেখা যাক। ওকে, তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:05, আর আমি এই জাস্ট এসে পৌঁছালাম বিহারীনাথে। দুটো ট্রেনে কিন্তু অনেকটা লেট ছিল, নাহলে আমি 1টার আগেই পৌঁছে যেতাম এখানে। তো পাহাড়ে ওঠার আগে আমি তোমাদেরকে কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। আমার পিছনে তোমরা যে বিশাল বড় বটগাছটা দেখতে পাচ্ছ, এইখানটায় কিন্তু মেন জায়গা হচ্ছে বিহারীনাথ। আর এই যে পিছনে অটোটা রয়েছে, এই অটোয় করে আমি এলাম। আর এই জায়গা থেকে যদি আমি ডান দিকে তাকাই, তাহলে কিন্তু এখানে বিশাল বড় খুব সুন্দর একটা মনোরম ঝিল রয়েছে, যেখানে চাইলে স্নান করা যেতে পারে। আর এই রাস্তাটা ধরে চলে গেলে কিন্তু রয়েছে বিহারীনাথ বাবার মন্দির, আর এই রাস্তা ধরে সোজা চলে গেলে একটুখানি গেলে কিন্তু রয়েছে পাহাড়ে ওঠার রাস্তা। তো সবার আগে এখন আমি যাবো হচ্ছে মন্দিরটা দর্শন করতে। মন্দির দর্শন করে তারপর আমি উঠে যাব পাহাড়ে, আর পাহাড় থেকে নিচে নেমে এসে আমি এই ঝিলে আজকে স্নানও করব, করে তারপর এখান থেকে আমি বেরিয়ে যাব হচ্ছে আসানসোলের জন্য। তো আসার সময় যে অটোয় করে এলাম, সেই অটো ড্রাইভার বলছিল এখন নাকি বিহারীনাথ পাহাড়ে উঠতে দিচ্ছে না, রাস্তা বন্ধ করে রেখেছে। আমি জাস্ট যেখান থেকে বিহারীনাথ পাহাড়ে ওঠা শুরু হয় সেই মুখটায় দাঁড়িয়ে আছি, অ্যান্ড গেস করো এসে আমি কি দেখছি। স্যাডলি যেটা শুনেছিলাম সেইটাই সত্যি। কলকাতা থেকে এতটা রাস্তা আসার পর এসে দেখছি এই হচ্ছে দেখতে পাচ্ছ গেট তো নয়, মানে এন্ট্রি পয়েন্ট। এই জায়গাটা থেকে কিন্তু এরকম ভিতরে যাওয়ার রাস্তা ছিল, এবং পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ এরকম কিন্তু ঝোপঝাড় জঙ্গল দিয়ে ঢেকে দিয়ে রেখেছে। এখন ঘড়িতে বাজে 2:10। তো আমি একটু ভাবছি, একটু ভাবার সময় নিচ্ছি, নিয়ে কী করবো আমি ডিসিশান নিচ্ছি, নিয়ে তোমাদের জানাচ্ছি।
আমি চুপ করে ওইখানে দাঁড়িয়ে কি করা যায় সেই নিয়েই ভাবছিলাম। এমন সময় এই ভাইয়েরা উপর থেকে নিচে নেমে আসে একটা সাইডের রাস্তা দিয়ে। তো যেমনটা দেখতে পাচ্ছ এখান থেকে যাওয়ার রাস্তা ছিল, এটা পুরো ব্লক হয়ে রয়েছে, কিন্তু লোকাল আশেপাশের কয়েকটা ছেলের সাথে আমি একটু কথা বললাম, ওরা উঠেছিল, নেমেছে একটু আগেই, ওরা বললো ওই দিক থেকে ঘুরে নাকি যাওয়ার রাস্তা রয়েছে। তো এখন তো সবে 2:10 হয়েছে, আমি কিছুক্ষণ ট্রাই করছি, যদি আমি যেতে পারি দেখি, নাহলে নেমে চলে আসবো। আমি ওদের সাথে উপরে ওঠা কতটা নিরাপদ হবে সেই বিষয়ে একটু কথা বলে নিয়ে সাইডের একটা রাস্তা দিয়ে উপরে ওঠার সিদ্ধান্ত নেই। যখন আমি ট্রেক শুরু করি তখন ঘড়িতে অলরেডি বেজে গেছে দুপুর 2:20। আবার আমাকে সূর্য অস্ত যাওয়ার আগে নিচে নেমে আসতে হবে, তাই আমি ঠিক করি বিকেল 4টে পর্যন্ত যতটা সম্ভব উপরে উঠব, তারপর নিচে নেমে আসব। এই বিহারীনাথ পাহাড় বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড় হওয়া সত্ত্বেও এর উচ্চতা মাত্র 452 মিটার এবং নিচ থেকে উপরে উঠতে 3 কিলোমিটার মতো ট্রেক করতে হয়, যেটা করতে সাধারণত একটা সুস্থ মানুষের জন্য 2 থেকে 2.5 ঘন্টা যথেষ্ট। তাই আমি বেশ কনফিডেন্সের সাথেই উপরে উঠতে লাগলাম। ওকে, তো বন্ধুরা এই প্রথম এসে, হ্যাঁ অলমোস্ট প্রায় আধ ঘন্টা হয়েছে আমি এসে, আর দুটো রাস্তা দেখছি দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এটা কিন্তু এবড়ো খেবড়ো নয়, এবার কিন্তু এই রাস্তাটা পুরো সোজা যাচ্ছে, পাথরে নয়। আর এই ডান দিকে যেটা উঠছে এটা কিন্তু যেরকম এতক্ষণ উঠছিলাম পাথর, ওরকম কিন্তু উঁচু পাথরের রাস্তা। তো এইখানটায় ব্যাপারটা একটু ট্রিকি, এখানে আমাকে একটু মাথা খাটাতে হবে, খাটিয়ে ভাবতে হবে কোনটায় যাওয়া যায়। আমি যেটাতেই যাই না কেন আমি মিনিট 10 যাব, তার মধ্যে যদি আমি গিয়ে আবার কোনো মাইলস্টোন দেখতে পাই, যেরকম নিচে তোমাদের দেখালাম, তাহলে আমি সেই রাস্তায় আবার এগোবো। যদি আমি মাইলস্টোন না দেখতে পাই তাহলে আমি আবার এই পয়েন্টে ফেরত চলে আসবো। ওকে, চলো। এখন তোমাদের মনে হতে পারে যে এই পাহাড়ে ওঠার রাস্তা বন্ধ থাকা সত্ত্বেও আমি উঠছি কেন। তার পিছনে একটা কারণ রয়েছে, আর সেটা আমি নিচে নেমে গিয়ে বলবো। আসলে বাইরে থেকে এসে কেউ যাতে এই পাহাড়ে কোনো খারাপ কাজ বা নেশা জাতীয় কিছু না করতে পারে, তার জন্য স্থানীয় মানুষেরা এই পাহাড়ে ওঠার রাস্তা বন্ধ করে দিয়েছে, আর আমি তো এর মধ্যে কোনোটাই করতে আসিনি। ওকে বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:05, আর আমি শুরু করেছিলাম 2:15-তে, মানে 50 মিনিট মতো হয়ে গেছে আমি হাঁটলাম। আর কতটা হাইট উঠেছি দেখতে পাচ্ছ, 237 মিটার উঠেছি, আর ডিস্টেন্স হচ্ছে 610 মিটার এসেছি। এই বিহারীনাথ পাহাড়ের অল্টিটিউড কিন্তু 452 মিটার, তো সেই হিসেবে অর্ধেকের বেশি কিন্তু আমি অলরেডি উঠে গেছি। আর জাস্ট আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি তোমরা তো দেখে বুঝতেই পারছো, আমার সঙ্গে আর কেউ নেই। ইভেন অন্যান্য সময় যখন আমি এরকম সোলো ট্রেক করি একটা কুকুর অন্তত আমার সঙ্গে থাকে, আজকের এখানে জঙ্গলের টুকটাক ঝিঝি পোকার ডাক ছাড়া আমি কিছুই পাচ্ছি না। আর একবার ইমাজিন করো, এই যে ঘন জঙ্গলটা দেখতে পাচ্ছ, এরকম জায়গায় তোমরা কেউ রয়েছো, কেমন তোমরা ফিল করবে সেটা কমেন্টে অবশ্যই লেখো। আর এইখান থেকে কিন্তু অলরেডি টপ আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, তার মানে কিন্তু আর খুব বেশি বাকি নেই। ওকে, তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 3:38, আর 5 মিনিট আগে মাইলস্টোন দেখেছিলাম 324 মিটারের। আমি এখন যেখানটা আছি এখান থেকে একটা ভালো ভিউ দেখা যাচ্ছে। আমি জানি না আর উপরে উঠলে ভিউ দেখতে পাবো কি পাবো না, সেই জন্য এখান থেকে তোমাদেরকে ভিউটা একবার দেখিয়ে দিই। তো যেখানটায় দাঁড়িয়ে তোমাদেরকে ভিউটা দেখালাম, যেমন এখান থেকে ভিউ দেখতে পেলাম, তেমনি এই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস আমার চোখে পড়েছে, যেটা দেখার পর আমি আর আগে এগোবো কি না সেই নিয়ে একটু কনফিউশনে রয়েছি। আমার সামনে দেখতে পাচ্ছ একটা ঢিবি রয়েছে। এখন আই এম নট শিওর এটা ওই পোকার ঢিবি নাকি পিঁপড়ের ঢিবি নাকি, তো এই জিনিসটার জন্য আমি এখানটা দাঁড়িয়ে রয়েছি প্রায় 10 মিনিট হয়ে গেল। আমি এখনও কনফিউশনে যে আমি আর আগে এগোবো কি না। মিনিট 10 বসে ভাবার পর আমি ঠিক করি নিচে নেমে যাব, কারণ আমার এইরকম কোনো চ্যালেঞ্জ ছিলই না যে উপরে উঠতেই হবে। রিস্ক ছাড়া যতটা ওঠা সম্ভব এবং তারপর সুস্থভাবে নিচে নেমে যাওয়াটাই আসল চ্যালেঞ্জ। আর এই যে আমার পিছনে মাইলস্টোন রয়েছে দেখতে পাচ্ছ, এখানটায় কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে 324 মিটার এইখানটায়। তো এর উপরে কিন্তু আমি আরও মিনিট 5 উঠেছিলাম, মানে অলমোস্ট প্রায় 350 মিটার আমি উঠে গিয়েছিলাম। বিকেল 3:50 নাগাদ আমি নিচে নামা শুরু করলাম। এই পর্যন্ত আমার অ্যাডভেঞ্চার কেমন হলো তা তোমরা দেখলে। এইবার যতক্ষণে আমি নিচে নামি তোমাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। আমার এই ভিডিওর উদ্দেশ্য এটা একেবারেই নয় যে তোমরা এই ভিডিও দেখে আমার অনুকরণ করে এইখানে এসো। এই ভিডিওর উদ্দেশ্য আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা এবং ঘরে বসে তোমাদের নেচারের র বিউটি উপভোগ করানো। স্টিল তোমরা যদি কেউ এখানে আসতে চাও, আমি রেকমেন্ড করব লোকাল মানুষের সাথে পরামর্শ না করে কেউ এই পাহাড়ে উঠতে যেও না।
ওকে বন্ধুরা, তো নিচে নেমে চলে এসেছি ফাইনালি। সেই দেখতে পাচ্ছ সেই বট গাছের সামনে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:20। আমি স্টার্ট করেছিলাম 2:15-20-তে, মানে পুরো 2 ঘন্টা লাগলো আমার উপরে ওঠা প্লাস নিচে নামা করে। যদিও আমি পুরোটা উঠিনি, যদি পুরোটা উঠে নামতাম আরও ধরে নাও হার্ডলি 40-45 মিনিট বেশি লাগতো। মানে 3 ঘন্টা হচ্ছে অনেক বেশি টাইম এইটুকুনি উঠে নিচে নামার জন্য। এনিওয়ে, আমার চোখ মুখের অবস্থা দেখে আশা করছি বুঝতে পারছো, কিন্তু আমি চোখ মুখ না ধুয়ে না ফ্রেশ হয়ে এই অবস্থাতে ভিডিও করছি, একদম যাই হোক, তো এখন সবার আগে যাবো হচ্ছে স্নান করতে। ওই যে খালটার কথা তোমাদের বলছিলাম, ওখানে স্নান করব, করে তারপর কিছু খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো সোজা আসানসোল। তবে ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, কারণ আসানসোল আমি যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে ফিরবো না, একটা অন্য রাস্তা দিয়ে ফিরবো। চলো যাওয়া যাক। তো আজকের ভিডিওতে জার্নি এবং অ্যাডভেঞ্চার দেখানো হয়ে গেল, তবে এখানেই শেষ নয়। এবার দেখাবো অফবিট বাঁকুড়ার বিউটি। পাহাড় থেকে নেমে ঘামে ভেজা ক্লান্ত শরীরে গিয়ে পৌঁছালাম সেই ঝিলের ধারে। এইবার এই ঝিলের শান্ত জলে স্নান করে সমস্ত ক্লান্তি দূর করার পালা। পাহাড়ে ওঠার সময় আমি বলেছিলাম যে এই পাহাড়ে আসার পিছনে আমার একটা বিশেষ কারণ রয়েছে, আর সেইটা হলো মাসখানেক পরে আমার অমরনাথ যাওয়ার কথা রয়েছে। এবং যতদূর আমি জানি অমরনাথ যাত্রায় প্রায় টোটাল 50 কিলোমিটারের কাছাকাছি ট্রেকিং করতে হয়। তো যাওয়ার আগে আমি নিজেকে প্রিপেয়ার করার জন্য এই সিরিজটা বানিয়েছি, যেখানে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বেশ কয়েকটা ছোটোখাটো পাহাড়ে আমি ট্রেক করব। তো এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 5:05, আর এই এত সুন্দর একটা খাল বলো পুকুর বলো যাই বলো, এখানে আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে গিয়েছি। আর ভিডিও শুরুতে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে ট্রেকিং আর ক্যাম্পিং এই দুটো জিনিসই আমার কিন্তু খুব পছন্দের, কিন্তু এখনও পর্যন্ত আমি কোথাও ক্যাম্পিং করে উঠিনি। কিন্তু আজকের যে লোকেশানে এসে আমি স্নান করলাম, একবার লোকেশনটা তোমাদেরকে দেখাই। দেখো, এই আমার পিছনে রয়েছে এখানটায় খাল দেখতে পাচ্ছ, আর ঠিক সামনেই পাহাড়, এই খাল, এই পাহাড়, আর এই লোকেশনটা দেখো, কি দারুণ লোকেশন দেখো। তো এই জায়গাটা ক্যাম্পিং করার জন্য পারফেক্ট হবে বলে মনে করছি ইন ফিউচার। আমার তো ইচ্ছা হচ্ছে খুব আসতে। তোমরা যদি ক্যাম্পিং ভিডিও দেখতে চাও এই চ্যানেলে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে বেরোবো, এমন সময় হঠাৎ দেখি একটা বাচ্চা ছেলে এসে আমি ভিডিও করছি দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ঠিক করলাম ওর সাথে বসে একটু গল্প করব। বলবি কিছু? বল, নাম বল। অঙ্কুশ। অঙ্কুশ। টাইটেল? টাইটেল বাগদি। বাগদি? অঙ্কুশ বাগদি। বাড়িতে কে কে আছে? মা, বাবা আর 2 ভাই। তো এই কারণেই আমি সোলো ট্রিপ করতে বেশি পছন্দ করি। সবথেকে বড় কথা হচ্ছে আমি ফুল ফ্রিডম পাই নিজের ইচ্ছা মতো ট্যুর প্ল্যান করার, কোথায় যাব, কতক্ষণ থাকবো, কীভাবে যাব, সব কিছু। আর তার থেকেও বড় কথা, এই অঙ্কুশ বয়স কত বাবু? 10 বছরের অঙ্কুশ, ক্লাস 4-এ পড়ে, যার সাথে এখানটায় এই খালের পাড়ে বসে আমার বন্ধুত্ব হয়ে গেল। একবার ভেবে দেখো, কে জানতো আমি পাহাড় থেকে নেমে এত সুন্দর একটা শান্ত নিরিবিলি লেক পাবো স্নান করার জন্য। তারপর হঠাৎ করে কোথা থেকে ওই বাচ্চা ছেলে অঙ্কুশের সাথে পরিচয়। যাই হোক, এবার আমায় যেতে হবে আসানসোল একটা অন্য রাস্তা দিয়ে। বিহারীনাথকে শেষবারের জন্য বিদায় জানিয়ে একটা টোটোতে উঠে পড়লাম। এই টোটোয় করে এখন আমি যাব দামোদর নদের তীরে। তারপর ওই নদ আমাকে হেঁটে পার হতে হবে। আজ সারাদিন তীব্র গরমে পুড়ে শেষবেলায় আকাশ কালো করে মেঘ করে এসেছে। অসাধারণ সুন্দর লাগছে এই দৃশ্য। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:55, আর আমি এখন যাচ্ছি হচ্ছে একটা সাঁকোর উপর দিয়ে, দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি আমি এখন হাঁটছি দামোদর নদের উপর দিয়ে, দেখাচ্ছি তোমাদেরকে। আমি বিহারীনাথের মোড় থেকে একটা টোটো ধরলাম, টোটো ধরে আমি এলাম হচ্ছে এই দামোদর নদের ওই পাড়ে, দেখতে পাচ্ছ ওখানটায় লোক জড়ো হয়ে রয়েছে, ওইখানটায় টোটো নামিয়ে দিল। এবার আমি এই দামোদর নদের উপর দিয়ে হেঁটে যাচ্ছি সাঁকো দিয়ে। সাঁকো পার হয়ে আমাকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, গেলে আমি বাস পেয়ে যাব ডাইরেক্ট আসানসোল বা বার্নপুর যাওয়ার জন্য। নদ পার হয়ে দূর থেকে বিহারীনাথ পাহাড়কে শেষবারের জন্য দেখে পৌঁছে গেলাম নেহেরু পার্ক নামের একটা জায়গায়। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45, আর আমি এখন যে জায়গাটা এসে পৌঁছেছি এই জায়গাটা বলছে নাম নেহেরু পার্ক, মানে ওই দিকটায় নেহেরু পার্ক বলে কিছু একটা রয়েছে। আর এই মোড় থেকে হচ্ছে আসানসোল যাওয়ার বাসগুলো যায়। এই মোড়টা কিছুটা এরকম দেখতে পাচ্ছ। এই হচ্ছে সামনে একটা স্ট্যাচুও রয়েছে, আই থিঙ্ক নেহেরু স্ট্যাচুই হবে। আর এখানটা এখন আমি ওয়েট করছি, জিজ্ঞেস করলাম এখানে এই দোকানটা এসে, বললো এখানটা ওয়েট করতে, আসানসোল যাওয়ার বাসগুলো এখান থেকে হয়েই যাবে। তো দেখি কতক্ষণে বাস আসে, ওয়েট করা যাক।
আমার আজকে কোনো রকম তাড়াহুড়োই ছিল না, তাই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে বজ্রপাত সহ একটা অচেনা জায়গায় বসে বাসের অপেক্ষা করতে বেশ ভালোই লাগছিল। প্রায় আধ ঘন্টার বেশি এইভাবে অপেক্ষা করার পর দোকান থেকে একজন বললেন আজকের শেষ বাস হয়তো চলে গেছে, তাই এইখানে আর অপেক্ষা না করে একটা টোটো ধরে বার্নপুর চলে যেতে, ওখান থেকে আসানসোলের বাস পেয়ে যাব। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:45 আর আমি এখন রয়েছি বার্নপুর বাস স্ট্যান্ডে। আমার পিছনে এই যে বাস রয়েছে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এখান থেকে আসানসোল যাওয়ার লাস্ট বাস। এটা ছাড়বে আর 5 মিনিটের মধ্যেই। তো তোমরা যদি কখনো এখানে আসো, এখান থেকে কিন্তু লাস্ট বাস ওই 8:45 থেকে 8টার মধ্যেই ছেড়ে দেয়। এই ট্রিপে বিহারীনাথ আসার রাস্তা আমি আগে থেকেই জেনে এসেছিলাম, কিন্তু আসানসোল ফেরার সময় এই অচেনা একটা রাস্তা আজ আমাকে দারুণ অভিজ্ঞতা দিল। তো বন্ধুরা, আজকের এই গল্প শুরু হয়েছিল হাওড়া থেকে সকাল 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস দিয়ে এবং শেষ হচ্ছে এই আসানসোল স্টেশন দিয়ে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:45 আর রাতের আসানসোল কত সুন্দর দেখতে লাগে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে। আজকে কিন্তু এখন আমি আর হাওড়া যাচ্ছি না, আজকের আমি রাত্রিবেলায় আসানসোলেই থেকে যাব। আর কাল সকালবেলা আবার এখান থেকে শুরু হবে একটা অন্য পাহাড়ের গল্প। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ হচ্ছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে পারো, আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারো। চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ফ্রাইডে ঠিক বিকেল 5:15-তে আবার একটা অন্য পাহাড়ের গল্প নিয়ে।